আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওতে আলোচনা করব মোদি প্রশাসন বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখেন, আমি আলোচনা শুরুটা করব এইভাবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আমরা যে কর্মকাণ্ড দেখতেছি ভারত বিদ্বেষী, সেইটা দেখে আমাদের মধ্যে অনেকেই এই ধরনের কথা বলছেন যে ভারত এখনও কিভাবে চুপ করে থাকে, ভারত কি এগুলো শোনে না, ভারতের প্রতিক্রিয়া কী? মানে প্রকৃতপক্ষে বাংলাদেশে যারা গণতন্ত্র চায়, বাংলাদেশে যারা একটা স্থিতিশীল পরিবেশ চায়, তারা কিন্তু এইটার জন্য উন্মুখ হয়ে চেয়ে থাকেন যে ভারত কেন প্রতিক্রিয়া জানায় না। তাদের একটা দেশ, সেই দেশের 7টা রাজ্যকে আলাদা করে দেওয়া, ছিন্ন ভিন্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভারতের হাই কমিশন বাংলাদেশে যে অবস্থিত সেখানে আক্রমণ করা হয়, তারপরে ভারতের পক্ষ থেকে কোনো কথা নাই। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো যে এটা আমরা জানি যে গভীর জলের মাছ নড়ে কম। আরেকটা কথা হলো যে ওস্তাদের মার শেষ রাতে। এই দুটা কথা প্রথমে মনে রাখেন। দেখেন, ইতিমধ্যে আপনাদেরকে শুধু এই বিষয়টা জানানোর জন্য একটা ভিডিও করছিলাম 6 মিনিটের, 5 থেকে 6 মিনিটের একটা ভিডিও করছিলাম যে অন্তর্বর্তী সরকারের আমলে ভারত যে খেলা দেখাইতেছে, আবার নতুন করে কি খেলা দেখানো শুরু করলো, এই শিরোনামে একটা ভিডিও করছিলাম। সেখানে আমি যে তথ্যটি আপনাদেরকে দিয়েছিলাম যে গতকালকে রাত্রিবেলায় ভারত সরকারের অর্থাৎ মোদী সরকারের পক্ষ থেকে ভারতের হাই কমিশনার বরাবর চিঠি দেওয়া হলো, বার্তা দেওয়া হলো যে 72 ঘন্টা টাইম, এই 72 ঘন্টার মধ্যে আপনাদের পরিবারের যে সদস্যরা এখনও বাংলাদেশে আছেন তারা 72 ঘন্টার মধ্যেই যেন বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান। যেটাকে এখন বাংলাদেশের মিডিয়া তো ব্যাপকভাবে প্রচার হইতেছে। আমি ভোরবেলায় আপনাদেরকে জানাচ্ছি গতকালকের ঘটনা। এখন এই বিষয়তে বিস্তারিত আলোচনা করতে হবে যে আসলে মূল অন্তর্নিহিত ঘটনা কী, কেন মোদী প্রশাসন হঠাৎ করে এই ধরনের পদক্ষেপ নিলেন বাংলাদেশের বিষয়। কারণ আমরা দেখছি যে এই ধরনের পদক্ষেপ কিন্তু ভারত নেন, বিভিন্ন রাষ্ট্রের বিষয়ে ইতিমধ্যে নিছেন। যেমন পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো ইউক্রেন, এই সমস্ত রাষ্ট্র থেকে কিন্তু ভারতের এই যে কূটনীতিকদের যে পরিবারের সদস্যরা, তাদেরকে কিন্তু এইভাবেই অতি অল্প সময়ের মধ্যে সেখান থেকে সরে নিয়ে আসা হয়েছে বা সরে আসতে বলা হয়েছে। এখন সেইটা কেন বাংলাদেশের উপর প্রয়োগ করতেছেন, এই বিষয়টা তো আমাদের জানতে হবে। সরকারের পক্ষ থেকে কী বক্তব্য দেয় সেই বিষয়টা জানার চেষ্টা করলাম। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব তৌহিদ হাসান, তিনি ভারতেরই একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে এটা হলো ভারতের ওভার রিয়াক্ট, মানে ওভার রিয়াক্ট দেখাইছে। ভারত যেটা বলতেছে যে নিরাপত্তাজনিত কারণে কূটনীতিকের পরিবারের অন্য সদস্যদের আমরা সরে নিয়ে গেলাম, কিন্তু আদৌ ভারতের কোনো নাগরিক বর্তমান বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগতেছেন না। এটা কিন্তু তৌহিদ হাসানের বক্তব্য। এবং পাশাপাশি আরও কয়েকজনের বক্তব্য শুনলাম। তারা বললেন যে দেখেন, 12 তারিখে হচ্ছে নির্বাচন, এই তো সামনে মাসের 12 তারিখে। এখন নির্বাচনের সামনে ভারত ঠিক এই পদক্ষেপটা এই জন্য নিতে পারেন যে বাংলাদেশে যারা অতিথি আছেন বা অন্য রাষ্ট্রের নাগরিক আছেন তাদের নিরাপত্তা দিতে ইউনূস সরকার পারতেছে না। এইটা এটা এটা অবশ্যই সারা বিশ্বে একটা বার্তা ছড়িয়ে যাবে। এবং পাশাপাশি যেটা হবে, দেখেন অলরেডি আমাদের বাংলাদেশের যে ভিসা আছে, পাসপোর্ট আছে, সেই পাসপোর্টের কোনো ভিসা প্রদান করতেছে না কোনো রাষ্ট্র, বাংলাদেশকে এক ঘরে করে দেওয়া হইতেছে। আপনি দেখবেন যে সমস্ত রাষ্ট্রে বাংলাদেশিরা গেলে ওই রাষ্ট্রের খুশি হইতো যে বাংলাদেশি পর্যটক আসছে, অথচ এখন দেখেন সেই সমস্ত রাষ্ট্রে আপনি আবেদন করতে পারেন কিনা, আবেদন করার আগে আপনাকে রিজেক্ট করে দেবে। আপনি আবেদন করার জন্য যাবেন, যাদের মাধ্যমে আবেদন করাবেন তারাই বলবে যে ভাই হবে না, আবেদন করে লাভ নাই। এর মধ্যে ভারত যে রিয়াক্টটা দেখালো, যদিও বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ওভার রিয়াক্ট,
এই রিয়াক্টের পরিপ্রেক্ষিতে আরও কি দেশটাই একঘরে হয়ে গেল না? এই প্রশ্নটা আপনাদের সামনে আমি রাখলাম। তাহলে দেখেন, নিজেদের নাগরিক নিজেরা এই দেশ থেকে উঠে নিয়ে যেতেছে, চলে যেতেছে, আর প্রভাবটা পড়তেছে এই দেশের উপর। আমি প্রথমে কি বললাম যে গভীর জলের মাছ নড়াচড়া কম করে, ওস্তাদের মাছ শেষ রাতে। আর একটা তথ্য অনুযায়ী আমি যেটা পেলাম যে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, বিশেষ করে আওয়ামী লীগবিহীন নির্বাচন যে কীরকম হতে পারে, কারণ একটা তো ভারসাম্য থাকতে হবে। ভারসাম্য থাকতে হবে না? রাজনৈতিক ময়দানে যদি ভারসাম্যহীনতা হয় তাহলে অপশক্তির জন্ম হয়। আর যখন কোনো রাষ্ট্রে অপশক্তির জন্ম হয় তখন কিন্তু ওই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি হয়, যেটা 5ই আগস্টের পরবর্তী সময়ে দৃশ্যমান। আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে যে দেখো বাংলাদেশের পরিস্থিতি কীরকম। তাহলে বিষয় কয়টা গেল? 3টা বিষয় চলে গেল। আর একটা বিষয় শুনলাম, সেটা হলো যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর সাথে সংঘর্ষ হইতেছে দীর্ঘদিন ধরে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে এক শিশু আহত হয়েছিলেন, এই খবর আমরা পাইছি। অনবরত সীমান্তের কাছাকাছি খুবই গুলিবর্ষণ, এই শব্দ আসে সীমান্তবর্তী এলাকায়। বাংলাদেশের যে মানুষগুলো আছেন তারা তো নিরাপত্তাহীনতায় রাত্রে ঘুমাইতে পারেন না। এখন শোনা যাইতেছে যে আরাকান আর্মি সেখান থেকে রোহিঙ্গা সশস্ত্রভাবে নাকি বাংলাদেশে ঢুকতেছে, সেটা ভারতে একজন রাজনৈতিক বিশ্লেষক বললেন। আচ্ছা, এই বিষয়গুলোকে যদি আপনি সাইডে রাখেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সেই বক্তব্যটা, অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা সেই বক্তব্যটা যে ওভার রিয়াক্ট, এখন ভারত কেন ওভার রিয়াক্ট দেখাবে? আপনি ভাবুন, তাদের যে গোয়েন্দা সংস্থা, আমরা কি জানি যে বিশ্বের 3য় স্থানে অবস্থান করে তাদের গোয়েন্দা সংস্থা। তারা তো এই যে এটা একটা বড় ধরনের পদক্ষেপ যে হঠাৎ করে রাত্রি 11টা-12টার সময় কূটনীতিকদের জানিয়ে দেওয়া যে আপনাদের পরিবারের সদস্যদের আপনার দেশে ফেরত দেন 72 ঘন্টার মধ্যে। তাহলে এটা কি? এটা খুবই জরুরি একটা অবস্থা, এবং জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু কেউ ইচ্ছা করলো, যেমন ধরেন আমাদের মহামান্য রাষ্ট্রপতির ছবি বিভিন্ন মিশন থেকে সরে ফেলা হলো যে কয়েক মাস আগে। সেইটা আমরা কি খবর পেলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় জানেন না, রাষ্ট্রপতিও জানেন না, প্রধান উপদেষ্টা জানেন না, এমনকি উপদেষ্টা পরিষদের কেউই জানেন না, কিন্তু ছবি সরানো হয়েছে। তখন শোনা হলো অজ্ঞাত কোনো ব্যক্তির মদতে বা ইচ্ছা অনুযায়ী হয়তো ছবিগুলো সরানো হয়েছে। কিন্তু ভারত যে পদক্ষেপটা নিছে, এই পদক্ষেপটা তো কোনো এক ব্যক্তির পদক্ষেপ না, অবশ্যই তাদের গোয়েন্দা রিপোর্ট আছে, রাষ্ট্রীয়ভাবে কিন্তু তারা এই পদক্ষেপগুলো নিছেন। আমি বর্তমান সময়ে যে আলোচনাগুলো চলতেছে এই আলোচনাগুলো আপনাদের কাছে বললাম। এখন আসেন বাস্তবতা কতটুকু। ইতিমধ্যে আপনারা জানেন যে জামাতে ইসলামের নেতাকর্মীকে নাকি বিএনপির নেতাকর্মীরা আক্রমণ করছিল, সেইটা নিয়ে পাল্টা বক্তব্য বর্তমান বাংলাদেশে চলতেছে। এমনকি দেখেন, আজকে কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লার একটা বক্তব্য আমি শুনলাম। সেই বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বললেন যে যদি বিএনপির ঋণ খেলাপিরা নির্বাচন করতে পারেন তাহলে আওয়ামী লীগের যারা আছেন তারা কি দোষ করছেন, মানে আওয়ামী লীগকে উদাহরণ হিসেবে তিনি ব্যবহার করলেন। এই কথাটা আমি আপনাদেরকে এই জন্যই বললাম যে এখন দেখেন প্রতিটা রাজনৈতিক দলের বক্তব্য মানে একে অপরের বিপরীত, সাংঘর্ষিক, কারো বক্তব্যের সাথে কারো মিল নাই। এইটা কি রাজনীতিতে? এইটা হচ্ছে রাজনীতিতে একটা অশনি সংকেত, যে অশনি সংকেতটা হয়তো বা আমরা বাংলাদেশের মধ্য থেকে বুঝতে পারতেছি না, বা সরকারের উপদেষ্টা যে কথা বলছেন তারা হয়তো বুঝতে পারতেছে না, ভারত ঠিকই বুঝতে পারছেন। সবার আগে দেশের নাগরিক। ভারত একটা বিষয় মনে রাখবেন যে ভারত কোনো সময় তার নাগরিককে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন না। যে কোনো দল ক্ষমতায় থাকুক, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক, তারা নাগরিককে কোনো সময় তাদের রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ব্যবহার করেন না। যেটা বাংলাদেশে হয়, এটা নতুন কিছু না। এখন এই পরিবেশ পরিস্থিতিতে বাংলাদেশ কত ধরনের চাপে পড়তে পারে? অনেকে বলতেছে যে ভারতকে আক্রমণ করবে, যেটা আমার যুক্তিতে কোনোভাবেই আসে না।
ভারত কোনো দিনই চাইবে না বা চায় না যে বাংলাদেশের নাগরিক যারা আছেন সাধারণ সিভিল সোসাইটি তাদের সাথে ভারত কোনো মানে দ্বন্দ্বে জড়াক। ভারতের সাথে দ্বন্দ্বিত হলো বর্তমানে ইউনূস সরকারকে নিয়ে। আর কিছু মানে ছোট্ট একটা গোষ্ঠী আছে বাংলাদেশে যারা রাজনীতির মানে যাদের রাজনীতির মূল উৎসটাই হচ্ছে ভারত বিদ্বেষ। মানে ভারত বিদ্বেষী বক্তব্য যদি তারা না দেয়, ভারতের বিপক্ষে যদি অবস্থান নিয়ে তারা রাজনীতি না করে, তাহলে তাদের রাজনীতিটাই হবে না, কারণ প্রকৃত আদর্শ নাই তাদের মধ্যে। তারা ব্যতীত বাংলাদেশের নাগরিকদের সাথে তো আর ভারতের কোনো দ্বন্দ্ব নাই, এবং বাংলাদেশের নাগরিকদের সাথে ভারত কোনোভাবেই দ্বন্দ্বে জড়াতে ইচ্ছুক না। সেই হিসাবে আপনি সার্জিক্যাল স্ট্রাইক বলেন বা ভারত আক্রমণ করবে, সেরকম কোনো সম্ভাবনা আপাতত আমার ছোট বিদ্যা বুদ্ধি যুক্তিতে আমি খুঁজে পাই না। কিন্তু এইটা বাংলাদেশের জন্য, বাংলাদেশে আমরা তো বুঝতেছি যে কিছু একটা হবে, কিছু একটা হবে, মানে কি হবে সেটা বলা যায় না, কিন্তু হবে। পরিবেশ পরিস্থিতি সেরকমই বলে। কারণ আজকে আমি জনাব জিএম কাদেরের একটা বক্তব্য শুনলাম, তিনি কিন্তু স্পষ্টভাবেই আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বললেন, এবং তিনি এইটাও বললেন না ভোটের পক্ষ নেন, দেশটাকে বাঁচান। দেখেন আপনি এইভাবে প্রতিটা রাজনৈতিক দলের প্রতিটা রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনবেন, প্রত্যেকের বক্তব্য আলাদা আলাদা। আওয়ামী লীগ এক ধরনের বক্তব্য দিচ্ছে, বিএনপি এক ধরনের দিচ্ছে, জামাত ইসলাম এক ধরনের দিচ্ছে, এনসিপি জামাতের মিলে যাচ্ছে, সরকার এক ধরনের বক্তব্য দিচ্ছে। মাঝখানে কি খেলাটা হয় সেটা বোঝা মুশকিল। কিন্তু এই কথাটা আপনাদেরকে আর একটা তথ্য দিই, সেটা হলো যে 2025 সালের নভেম্বরের 30 তারিখে মোদি প্রশাসন যুক্তরাষ্ট্রকে 30% শুল্ক আরোপ করছে, পাল্টা শুল্ক আরোপ করছে। সেটা প্রকাশ পেল কবে? 2026 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়। কখন? যখন ভারতের যুক্তরাষ্ট্রের সিনেট মানে ব্যবসায়ী যে সমিতি আছে সেখান থেকে যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দেওয়া হলো যে ভারত এরকম শুল্ক আরোপ করছে, আমাদের ব্যবসায় সমস্যা হচ্ছে, আপনার হস্তক্ষেপ কামনা করছি, তখন এটা বিশ্ববাসী জানতে পারলো। তার আগে কিন্তু জানা নাই। অথচ এইটা কার্যকর হয়েছে গত বছরের ডিসেম্বরের 1 তারিখ থেকে। তার মানে কি প্রায় 1.5 মাস, 2 মাস পরে প্রকাশ হলো, আগেই তারা কাজ করে ফেলেছে। তারা গভীর জলের মাছ, তারা ওস্তাদের মাস শেষ রাতে। তবে এইটা মনে রাখেন যে ভারত যে এই পদক্ষেপটা নিয়েছেন, এই পদক্ষেপটা অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে যদিও বলা হয় মানে ওভার রিয়াক্ট, তারপরও অশনি সংকেত, বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত আমি সাধারণ মানুষ হিসেবে বলতে পারি। অবশ্যই আপনার কিছু বলার থাকলে আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।